ওকে, তো তাহলে আজকে কি হবে আমাদের? আজকে হবে হান বানাক থিওরেম। হান হ্যাঁ, মানে এখানে মূলত তিনটে থিওরেম আমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে হান বানাক থিওরেম, আর একটা হচ্ছে ওপেন ম্যাপিং থিওরেম, আর একটা হচ্ছে ক্লোজড গ্রাফ থিওরেম। আই থিঙ্ক আর দুটো ক্লাস লাগবে, তাহলে আমাদের এইটা মানে নর্ম লিনিয়ার স্পেসটা হয়ে যাবে। তারপরে থাকবে আমাদের ইনার প্রোডাক্ট স্পেস, ওটা অনেক বেশি ইজি, অনেক সহজ লাগবে ওটা, কারণ ওটা ভিজুয়ালাইজ করতে খুব সহজ। স্যার এরপর কোন পেপার পড়াবেন 6B এর পর? 6B এর পর ভাবতে হবে আমাকে একটু, এখন আমি ওটা ভাবিনি আসলে। আচ্ছা, আমাদের কি 50% হয়েছে? এখনো 50% বোধহয় কমপ্লিট হয়নি। না, হয়ে গেছে, 50% হয়ে গেছে, হয়ে কারণ গেছে। হ্যাঁ, কারণ পরের জিনিসগুলো তো সিলেবাসে নেই। 50% হয়ে গেছে, অনেক 60-এর উপরে হয়ে গেছে আই থিঙ্ক। আচ্ছা, আমরা এখান থেকে এক্সারসাইজ থেকে কয়েকটা অঙ্ক করে নিই, তারপরে আমরা ইয়েতে ঢুকছি। এক্সারসাইজের ইজি কোশ্চেন কয়েকটা আমরা করে নিই। প্রথম এক্সারসাইজ এ, ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে ধরো তোমার কাছে দুটো ফাংশন আছে, একটা হচ্ছে এফ হচ্ছে সাইন এক্স, আর জি এক্স হচ্ছে কস এক্স। তাহলে f1x হচ্ছে সাইন অফ এক্স প্লাস থিটা, আর f2 g1 হচ্ছে কস অফ এক্স প্লাস থিটা। তাহলে বলছে যে f1 আর g1 হচ্ছে f আর g এর কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন। তাহলে অবভিয়াসলি f1 কে আমরা লিখতে পারছি কি সাইন এক্স প্লাস থিটা, এটাকে আমরা সাইন এ প্লাস কস বি, সাইন অফ এ প্লাস বির ফর্মুলা যদি ইউজ করি তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স ইন্টু কস থিটা। তাহলে কস থিটাটাকে যদি আমি আগে লিখি, প্লাস কস সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে এটা হয়ে যাবে সাইন থিটা ইন্টু কস এক্স। তার মানে কি হলো, এইটা এটা তাহলে কি হয়ে গেল, কস থিটা ইন্টু এফ প্লাস সাইন থিটা ইন্টু বি, এই জি। তাহলে এটা এফ আর জি এর একটা লিনিয়ার কম্বিনেশন হয়ে গেল। সিমিলারলি তুমি জি1 কেও লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই f1 আর জি1 হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে, ঠিক আছে? তাহলে f1 আর g1টাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হবে। আই থিঙ্ক আমাদের ওই g1টা কাজে লাগবে। তাহলে cos x প্লাস থিটা, এটাকে আমরা কি করতে পারি, cos এ cos b, তার মানে cos থিটা cos x মাইনাস সাইন এ সাইন বি, রাইট? থিওরি ফর্মুলাটা ঠিক লিখছি কিনা একটু আমাকে বলবে। হ্যাঁ স্যার ঠিক আছে। মানে তার মানে এটা আমাদের হয়ে গেল f প্লাস cos থিটা জি। আচ্ছা, তাহলে f1 g1 কে যদি আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয় তাহলে আমাদের একটা লিনিয়ার কম্বিনেশন লিখতে হবে। লেটস সে আলফা f1 প্লাস বিটা g1 ইকুয়ালস টু 0। তাহলে এর সলিউশন হিসাবে দেখাতে হবে যে 0 0 অনলি সলিউশন, এটা দেখাতে হবে, ঠিক? আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে ধরে নিতে হবে যে এই যে সাইন এক্স আর কস এক্স, এরা আমাদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরে নিতে হবে। হুম, তাহলে এখান থেকে আমি যদি আলফা f1 এর ভ্যালু বসাই এটা, তাহলে কি হয়ে যাবে, cos থিটা এফ প্লাস সাইন থিটা জি, আর ওইদিকে বিটা ইজ মাইনাস সাইন থিটা এফ cos থিটা জি ইজ 0। তাহলে এখান থেকে এফ আর জি কে আলাদা করে নেব। তাহলে আলফা cos থিটা মাইনাস বিটা সাইন থিটা এফ প্লাস আলফা সাইন থিটা
প্লাস বিটা কস থিটা জি, এটা 0। আচ্ছা, এবার যেহেতু এফ আর জিটাকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছি, তাহলে এটা 0 হয়ে যাবে। এই দুটোকে এবার সলভ করতে হবে। তাহলে আলফা কস থিটা মাইনাস বিটা সাইন থিটা 0, আর এদিকে আসছে আমার আলফা সাইন থিটা প্লাস বিটা কস থিটা, আলফা সাইন থিটা প্লাস বিটা কস থিটা ইজ 0। আচ্ছা, এখান থেকে আমাকে দেখাতে হবে সলভ করে যে আলফা বিটা 0 হবে। তাহলে এর ডিটারমিনেন্টটা যদি আমরা বের করি, যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যেটা ডিটারমিনেন্ট, দ্যাট ইজ কস থিটা মাইনাস সাইন থিটা, এটা হচ্ছে সাইন থিটা কস থিটা, তাহলে এর ডিটারমিনেন্টটা দেখো 1, হুইচ ইজ নন জিরো। তাহলে এর ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে কিন্তু ইউনিক সলিউশন, ঠিক? এখান থেকে ইমপ্লাই করছে ইউনিক সলিউশন। আর ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 0 0 একটা সলিউশন, আর ইউনিক মানে একটাই মাত্র সলিউশন। তার মানে বোঝা যাচ্ছে যে 0 0 ইজ দ্য অনলি সলিউশন। বলো, বোঝা গেছে? ঠিক আছে, তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। লাস্টে তো বুঝতে পারলাম ওই 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ারটা 1, ওটা তাহলে ইউনিক সলিউশন হবে, কিন্তু 0 0টা অনলি সলিউশনটা বুঝতে পারলাম না। আরে 0 0 তুমি বসে দেখো না, আলফার জায়গায় 0 বিটার জায়গায় 0, তাহলে মিল সলিউশন হচ্ছে কিনা দেখো আগে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ঠিক আছে বুঝতেছি। আচ্ছা, এবার ইউনিক মানে একটাই মাত্র সলিউশন আছে, 0 0 আমরা তো পেয়ে গেলাম একটা সলিউশন, তার মানে 0 0ই হচ্ছে একমাত্র সলিউশন, ঠিক কি না? স্যার এটা কি এই জন্য যে সাইমালটেনিয়াসলি সাইন থিটা কস থিটা কখনো একসাথে 0 হয় না, এই জন্য? না, এইটা তোমরা একটা ছিল না যে এক্স প্লাস বি ওয়াই ইজ 0, তারপরে হচ্ছে সি এক্স প্লাস ডি ওয়াই ইজ 0, আর ক্র্যামার্স রুল দিয়ে আমরা সলভ করতাম, মনে আছে? ক্র্যামার্স রুল। হ্যাঁ বলছি স্যার, স্যার ওটা তো কন্ডিশন যে যেটা আপনি লিখেছেন যে নন জিরো হলে তাহলে ওটা ইউনিক সলিউশন হবে, আর ওইটা নন জিরো হবে তো ওই জন্য যে মানে সাইন থিটা কস থিটা সাইমালটেনিয়াসলি কখনো 0 হবে না। এটা তো 1 হচ্ছে না ডিটারমিনেন্টটা, cos স্কয়ার হ্যাঁ প্লাস সে তো sin স্কয়ার। হ্যাঁ হ্যাঁ ওটা ইয়ে হবে, তাই জন্য ইউনিক সলিউশন হবে। হ্যাঁ, আর যেহেতু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, তার মানে এরা সাইমালটেনিয়াসলি কখনো 0 হতে পারবে না। তার কারণ, মেন কারণ হচ্ছে এই ইকুয়েশনটা। আপনি যেটা বলছেন একদম ঠিকই বলছেন, তো তার মেন কারণ হচ্ছে এইটাই, এইটার জন্যই আপনার কথাটাও ঠিক, আর এইটার জন্যই এইটাও ঠিক। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড কোশ্চেন দেখব। সেকেন্ড কোশ্চেনে বলছে যে এ বি হচ্ছে দুটো ওপেন সাবসেট, ওপেন সেট ইন এক্স, যেখানে এক্সটা হচ্ছে একটা নন লিনিয়ার স্পেস। তাহলে দেখাতে হবে যে এ প্লাস বি ইজ ওপেন। এটা আমরা টোপোলজিতে আলোচনা করেছিলাম। তো এইখানে আমরা এ প্লাস বি কে আমরা এইভাবে লিখতে পারি যে ইট ইজ এ ইউনিয়ন অফ বি বিলংস টু বি, এ প্লাস বি। আর এ প্লাস বি কি জিনিস? এ প্লাস বি ইজ ট্রান্সলেশন অফ এ, জাস্ট জিনিসটা সেম, শুধু ট্রান্সলেট করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ আর এ প্লাস বি একদম হোমিওমরফিক। এ মানে আমরা যদি এই ম্যাপটার কথা কনসিডার করি, এক্স গোস টু এক্স প্লাস বি, এটা একটা হোমিওমরফিক ম্যাপ, হোমিওমরফিজম। তাহলে এখান থেকে বলা যাবে যে এ প্লাস বি আর এ এরা হচ্ছে পুরোপুরি হোমিওমরফিক। তার মানে এ যদি ওপেন হয়, এ প্লাস বি ওপেন হবে। তো এটা ওপেন, তাহলে এটা হয়ে গেল ইউনিয়ন অফ ওপেন সেট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ওপেন। ঠিক আছে, এটা আমরা কিন্তু 6A যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে কিন্তু এটা আরো ডিটেলসে আমরা বলেছি। তো আরেকটা জিনিস আমরা জাস্ট
যদি ধরো এইরকম একটা সেট থাকে, এটা যদি এ হয়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। আর এখানে যদি আমি, আচ্ছা এরকমই করে দিলাম। আচ্ছা এবার যদি এটা এ প্লাস ওয়ানটা, তাহলে কি এ প্লাস ওয়ান মানে হচ্ছে সেট এক্স প্লাস ওয়ান, যেখানে এক্স বিলংস টু এ। তাহলে এই যে এ প্লাস ওয়ান সেটটা তাহলে দেখতে কিরকম হবে, হ্যাঁ, এই পুরো সেটটা এক ঘর ডান দিকে সরে যাবে, তাহলে এক ঘর ডান দিকে সরে যাবে, তাহলে একই রকম দেখতে হবে ছবিটা। আমি আর এর কপি লিখতে পারবো না, হ্যাঁ, মানে এই ছবিটাই হবে। তাহলে এইটা হবে এ প্লাস ওয়ান, তাহলে সেম জিনিস। তাই এইটা যদি ওপেন হয়, তো এটা কেন ওপেন হবে না? দেখতে তো একই রকম। তো সেই জন্য এটা হচ্ছে ওপেনটা ওপেনই থাকে। এইটাই হচ্ছে এখানকার মেন কারণ। আচ্ছা 3 নম্বরে বলেছে যে ই হচ্ছে একটা ম্যাট্রিক্স -1 -1 0 0, তাহলে M2 থেকে, M2 হচ্ছে সেট অফ অল 2x2 ম্যাট্রিসেস। তাহলে M2 থেকে M2 তে একটা ম্যাপিং টি ডিফাইন করা হচ্ছে এইভাবে, যে টি অফ এ, এখান থেকে এ নিলাম, সেইটা ডিফাইন করা হচ্ছে ই অফ এ। তাহলে ই অফ এটাও M2 তে একটা এলিমেন্ট। তাহলে এইটা দেখাতে হবে লিনিয়ার ম্যাপ, এটা লিনিয়ার অপারেটর দেখাতে হবে। এটা খুবই সহজ, যে এটা ই যে কোনো ম্যাট্রিক্স হলেই এটা কাজ করবে। তাহলে টি অফ এ প্লাস বি যদি আমরা দেখি, তাহলে ই অফ এ প্লাস বি, এটা ডেফিনেটলি আমরা জানি ই এ প্লাস ইবি হয়। আর ই এ মানে টি এ, আর ইবি মানে টিবি, তো লিনিয়ার হয়ে যাচ্ছে। এখানে যদি আলফা দিয়ে গুণ করি, সেই আলফাটা বেরিয়ে যাবে, তাহলে এখানে আমি ডাইরেক্ট ওটা করতে পারি, তাহলে এটা আলফা, তাহলে এখানে আলফা হয়ে যাবে। সো এটা লিনিয়ার বোঝাই যাচ্ছে, এইটুকু লিখলেই ওটা হয়ে যাবে। তো এটা জাস্ট রিয়েলাইজ করা যে এখানে ই এর জায়গায় যে কোনো ম্যাট্রিক্স যদি থাকে 2x2, তাহলে এটা 2x2 ছাড়াও মানে এমন ম্যাট্রিক্স যদি থাকে যেখানে এই অপারেশনটা ডিফাইন্ড, মানে গুণফলটা ডিফাইন্ড, তাহলেই কিন্তু এটা লিনিয়ার হবেই। আচ্ছা 4 নম্বরে কনভেক্স সেট নিয়ে আছে, যে সি ইজ এ কনভেক্স সেট। তাহলে দেখাতে হবে যে সি এক্স নট প্লাস সি, তার মানে এটা হচ্ছে জাস্ট এ ট্রান্সলেশন অফ সি। তো এইটা স্ট্রাকচারটা তো একই থাকছে, সুতরাং এটা কনভেক্স থাকবে, কিন্তু আমাদের তো দেখাতে হবে ডেফিনেশন দিয়ে। তাহলে আমরা কি করব, যে এখান থেকে দুটো পয়েন্ট তুলে নেব বা ভেক্টর তুলে নেব। তাহলে এখানে যদি আমি নিই আলফাটাকে আমরা এইভাবে লিখতে পারি C1, ওকে। আচ্ছা বিটা যদি একটা নিই, তাহলে সেটাকে আমরা নিতে পারবো x প্লাস C2, ওকে। আচ্ছা যেহেতু সিটা কনভেক্স, তার মানে C1, আচ্ছা আমাদেরকে কি তাহলে দেখাতে হবে, যে আলফা আর বিটার মাঝখানের যে কোনো পয়েন্ট, তার মানে দেখাতে হবে যে ফর এনি টি greater than equals to 0 and less than equals to 1, t alpha plus 1 minus t beta belongs to x naught plus c দেখাতে হবে। তাহলে এইটাকে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে কি দেখতে পাবো, তাহলে t alpha 1 minus t beta, এটাকে লেখা যাচ্ছে t আলফার জায়গায় আমরা লিখবো এটা, তাহলে x naught plus c1 1 minus t x naught plus c2, ওকে। আচ্ছা এটাকে এবার সেপারেট করে নিই, তাহলে টি এক্স নট টি সি ওয়ান 1 মাইনাস টি এক্স নট 1 মাইনাস টি সি টু। আচ্ছা এবার এক্স নট আর এইটা, এই দুটোকে যদি যোগ করি, তাহলে টি এক্স নট এখানে মাইনাস আছে, কেটে যাবে, আর শুধু এক্স নট পড়ে থাকবে, তাহলে এটাকে হয়ে গেল, আর এটা হয়ে গেল C1 1 মাইনাস টি সি টু। এই পোর্শনটা যদি আমরা দেখি, এই পোর্শনটা হচ্ছে দেখো C1 আর C2 দুটোই হচ্ছে C এর এলিমেন্ট, আর সিটা কনভেক্স, তার মানে এইটা বিলংস টু সি, তার মানে এইটা বিলং টু এক্স নট প্লাস সি। দ্যাটস দ্য প্রুফ। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ, কারণ আমি একটু ফাস্ট এটা কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা 5 নম্বরে হচ্ছে টি হচ্ছে সি অফ এ বি থেকে আর এ একটা, হ্যাঁ ওই যে প্রুফটা করে নোটের সঙ্গে আরেকটা ছিল না, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরেকটা ছিল, তো সেটাও সিমিলারলি করা যাবে, যে আলফা সি ইজ কনভেক্স দেখাতে হবে।
তাহলে একই রকম ভাবে এখান থেকে আমরা তাহলে দুটো পয়েন্ট যদি নিই একটা এক্স নিয়ে নিলাম, যেটাকে লিখলাম আলফা ইন্টু C1, ওয়াইটাকে নিয়ে নিলাম আলফা ইন্টু C2। তাহলে আবার ওই টি দিয়ে করতে হবে, তাহলে tx প্লাস 1 মাইনাস ty, এটাকে আমরা কি লিখতে পারি, t ইন্টু আলফা C1 প্লাস 1 মাইনাস টি ইন্টু আলফা C2। পুরোটা থেকে আলফা কমন নিয়ে নিই, তাহলে থাকবে tC1 প্লাস 1 মাইনাস টি C2। তাহলে এই পোর্শনটা আমার সি এর এলিমেন্ট, তার মানে এটা আলটিমেটলি বিলং করছে আলফা ইন্টু সিতে। হয়ে গেল, ঠিক না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিফাইন্ড বাই টি অফ এফ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু বি টি ইন্টু এফ টি ডিটি। তাই এটা একটা রিয়েল নাম্বার ইন্টিগ্রেশন করার পর। তো নর্ম অফ টিএফ মানে হচ্ছে মড, কারণ টিএফটা একটা রিয়েল নাম্বার, তো তার মড, নর্ম মানে তার মড। এটা হচ্ছে আমাদের টি ইন্টু এফ টি ডিটি। এইটাকে আমাকে লেস দ্যান ইকুয়ালস টু কি দেখাতে পারি? আচ্ছা, টি এখানে দেখো টিটা কোথায় থাকে, এ টু বি এর মধ্যে আছে, তার মানে টি এর একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো এ টু বি এর মধ্যে, যেটা সবচেয়ে বড়। হ্যাঁ, তার মানে এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা এটাকে আগে মডটাকে করে ভেতরে ঢুকিয়ে দিই, এটা করতে পারি। আচ্ছা এইটাকে আমরা লিখতে পারি, দেখো মড টি এর ম্যাক্সিমাম তাহলে কি হতে পারে, মড এ আর মড বির মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটাই হবে মড টি এর ম্যাক্সিমাম। তাহলে এইটা আমরা বাইরে চলে যাচ্ছে ম্যাক্সিমাম অফ মড এ কমা মড বি, এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি মড টি এর ম্যাক্সিমাম ভ্যালু। তারপরে পড়ে থাকছে সুপ্রিমাম অফ মড এফ, ওকে, ইন্টু এ টু বি ডিটি। তার মানে এইটার ভ্যালু কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ ইন্টু ম্যাক্সিমাম অফ এ কমা বি ইন্টু নর্ম অফ এফ। তা দেখতে এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, দিস ইজ এ কনস্ট্যান্ট। তার মানে আমরা কি পাচ্ছি, এই কনস্ট্যান্টের নাম দিয়ে দাও কে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে নর্ম অফ টি এফ ইজ লেস দ্যান ইকুয়ালস টু কে ইন্টু নর্ম অফ এফ। তাই এখান থেকে ক্লিয়ার যে টি ইজ বাউন্ডেড। আচ্ছা, আর আলাদা করে তুমি চেক করতে পারো যে টি ইজ লিনিয়ার। হ্যাঁ, ইজি টু চেক দ্যাট টি ইজ লিনিয়ার। এটা অবশ্য আগেই চেক করলে ভালো হতো। তাহলে এটা প্রথমে আমরা যদি চেক করি, তাহলে আগে ওটা চেক করে নাও, তারপরে এটা করলে তাহলে টি ইজ এ বাউন্ডেড লিনিয়ার ম্যাপ হয়ে গেল। তো এইটা হয়ে গেল আমাদের এক্সারসাইজ এ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যদি দেখি এক্সারসাইজ বি, আচ্ছা এখানে দেখাতে বলেছে যে এ প্লাস বি ইজ কম্প্যাক্ট ইফ এ বি বোথ আর কম্প্যাক্ট। তো এইটা দেখানোর একটা সবচাইতে সহজ যেটা উপায় হচ্ছে, সবচাইতে সহজ যেটা উপায়, আমরা একটা কাজ করি যে এক্স ক্রস এক্স মানে এক্স স্কোয়ার থেকে আমরা একটা ম্যাপ ডিফাইন করছি এফ, সেটা ডিফাইন হচ্ছে এক্স এ ডিফাইন্ড বাই এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, ঠিক? ওকে, তাহলে it is clear that it is easy to check that f is continuous map, f is continuous map, okay, f is continuous হয়ে গেল। আচ্ছা, now when a b are compact then a cross b is compact, এটা জানি আমরা ডিউ টু
এই রেজাল্টটা কেন সত্যি? এটা হচ্ছে টাইকোনফ। হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট অফ কম্প্যাক্ট ইজ কম্প্যাক্ট। তাহলে আর তাহলে এ প্লাস বিটাকে আমরা লিখতে পারছি ইমেজ অফ এই এ কমা বি যে সেটটা আছে, মানে এ ক্রস বি যে সেটটা আছে, এ ক্রস বি সেটটার ইমেজ। আর তাহলে কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট সেট, তাহলে এ প্লাস বি ইজ এ কন্টিনিউয়াস image of a continuous compact set, এই কারণেই a plus b is compact। ঠিক আছে, তো কন্টিনিউয়াস ইমেজ অফ এ কম্প্যাক্ট সেট ইজ অলওয়েজ কম্প্যাক্ট হয়। এটা হচ্ছে স্যার এটা a হ্যাঁ। plus b equal to a cross b। হ্যাঁ, দাঁড়াও, এটা বুঝতে অসুবিধা হলে আমি একটু পরিষ্কার করে লিখে দিই, a ক্রস b। ওকে, কারণ কি এখানে তুমি দেখো না এক্স ওয়াই কোথায় যাচ্ছে, এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এ ক্রস বি এর এলিমেন্ট গুলো কি, এ ক্রস বি এর এলিমেন্ট হচ্ছে এ কমা বি টাইপের, তাদের কোথায় যাচ্ছে, এ প্লাস বি তে যাচ্ছে, এবং এ প্লাস বি এর সেটটাই তো হচ্ছে এ প্লাস বি। তাহলে এ ক্রস বি এর ইমেজটা কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি হচ্ছে না? হয়ে গেল ওটা। আচ্ছা, 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে এমটা হচ্ছে একটা ক্লোজড সাবস্পেস অফ এক্স। ওকে, এক্সটা যেখানে একটা হচ্ছে নন লিনিয়ার স্পেস, আর এক্স বাই এম হচ্ছে তার কোসেন্ট স্পেস। আমরা কোসেন্ট স্পেস নিয়ে আলোচনা করেছি। ওকে, আচ্ছা, টি একটা ডিফাইন করা হচ্ছে এক্স থেকে এক্স বাই এম। কিভাবে? টি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স প্লাস এম, টি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস এম, এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ম্যাপ। ক্যানোনিক্যাল ম্যাপ আমাদের দেখাতে হবে যে টি ইজ এ বাউন্ডেড লিনিয়ার অপারেটর। নিড টু শো দ্যাট টি ইজ এ বাউন্ডেড লিনিয়ার ম্যাপ অ্যান্ড এর নর্মটা হচ্ছে লেসার ইকুয়ালস টু 1। এইটা দেখাতে হবে। তাহলে এর সলিউশন আমাদের কাছে খুব অতটা টাফ না, কারণ আমরা যদি দেখি এক্স প্লাস ওয়াই, এখানে যদি আলফা নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে আলফা এক্স প্লাস ওয়াই প্লাস এম। এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, আলফা এক্স প্লাস এম প্লাস ওয়াই প্লাস এম, কারণ এইভাবেই আমরা ডেফিনেশন অ্যাডিশনটা ডিফাইন করা হয়। আচ্ছা, এইটাকে আবার এইভাবে লেখা যায় আলফা ইন্টু এক্স প্লাস এম। যখন আমরা মাল্টিপ্লিকেশন ডিফাইন করি তখন এটা এইভাবে ডিফাইন করেছিলাম। তাহলে এটা হয়ে গেল আলফা অফ এক্স প্লাস এম, মানে হচ্ছে টি এক্স, এটাকে আমরা লিখতে পারছি, আর এটাকে লিখতে পারছি টি ওয়াই। তার মানে এখান থেকে পরিষ্কার বলা যাচ্ছে যে টি ইজ লিনিয়ার। ঠিক, টিটা তাহলে লিনিয়ার এখান থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমাকে দেখাতে হবে বাউন্ডেড এর ব্যাপারটা। তাহলে এইটা এনাফ টু শো দ্যাট ইট ইজ বাউন্ডেড। তাহলে নর্ম টিটা দেখানোর জন্য আমাদেরকে কাজ হচ্ছে নর্ম অফ টি এক্স, তার মানে নর্ম অফ এক্স প্লাস এম। এক্স প্লাস এমটা আমাদের বাই ডেফিনেশন ছিল ইনফিমাম অফ এক্স প্লাস এম, যেখানে এম বিলংস টু এম। এইটা ছিল আমাদের ডেফিনেশন ছিল। আচ্ছা, তো ইনফিমাম, তাহলে যত রকমের এম আছে সমস্ত নিয়ে যে আমি এক্স প্লাস এম এর যে নর্মগুলো বের করব, তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে এটা। আচ্ছা, এমটা হচ্ছে একটা সাবস্পেস, তার মানে 0 বিলংস টু এম। দিস ইমপ্লাইজ এক্স প্লাস 0 is greater than equals to the infimum of this set.
সরি, বোঝা গেল? কারণ 0x+0 হচ্ছে এই সেটের, এই নর্ম অফ x+0 হচ্ছে এই সেটের একটা এলিমেন্ট। তো কোনো একটা সেটের এলিমেন্ট তার ইনফিমামের চেয়ে বড় হবে, বোঝা গেল? তার মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে t of x is lesser equals to norm of x. That means t of x, তার মানে এখান এই লাইন থেকে পরিষ্কার যে নর্ম অফ t is lesser equals to 1, তাই না? তার মানে এটা প্রুভড হয়ে গেল। সো এখান থেকে পরিষ্কার যে t is bounded linear operator হয়ে গেল। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলবে। আচ্ছা, 3 নম্বরে কি বলছে, এই যে যেটা আমরা বলেছিলাম Pn of AB মানে সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়ালস টু n, এটাকে দেখাতে বলেছে আইসোমরফিক উইথ আর n+1। তো এটা তো সহজ, এর আমরা একটা বেসিস পেয়েছিলাম 1x x² আপ টু x টু দি পাওয়ার n। কটা আছে? n+1টা। তার মানে এই দেখো এরা একটা বেসিস ফর্ম করছে, আর এর বেসিস কি কি আছে? এর বেসিস হচ্ছে e1 e2 ডট ডট en+1, ঠিক কি না? e1 মানে কি? e1 মানে হচ্ছে 1, 0, 0 ডট ডট 0, e2 মানে হচ্ছে সেকেন্ড পজিশনে 1 হবে, এইভাবে ডিফাইন করা হচ্ছে। তাহলে এদের সঙ্গে যদি আমি ম্যাপ ডিফাইন করি, যে এদের এখানকার যে কোনো এলিমেন্ট হচ্ছে এদের লিনিয়ার কম্বিনেশন, এখানকার যে কোনো এলিমেন্ট এদের লিনিয়ার কম্বিনেশন, তাহলে এদের যে লিনিয়ার কম্বিনেশন সেখানে এই ম্যাপটা ডিফাইন করা হলে সেটা একটা আইসোমরফিজম হয়ে যাবে। তো এখান থেকে এটা পরিষ্কার যে এটা আইসোমরফিজম হয়ে যাবে। তো আমি আর ওটা ডিটেলস আর করছি না, তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। স্যার আগেরটা আরেকবার বলুন না, স্যার আগের এক্সাম্পলটা আরেকবার বলুন না। কোনটা? এটা? এইখান E1 E2 নেওয়া পর্যন্ত বুঝতে পেরেছি, তারপরটা একটুখানি আচ্ছা বলুন। আচ্ছা, তারপর দেখো, তাহলে আমরা যে ম্যাপ ডিফাইন করতে চাইছি সেটা হচ্ছে রো এ বি থেকে আর n+1, ঠিক না? তো এখানকার যে কোনো এলিমেন্ট হচ্ছে তার বেসিসের লিনিয়ার কম্বিনেশন হয়, তাহলে এখানকার যে কোনো এলিমেন্টকে আমরা লিখতে পারি α1 প্লাস α2x α3x² αn+1 x টু দি পাওয়ার n, এই ফর্মে লিখতে পারি। ইয়েস অর নো? তাহলে এইটাকে আমরা কোথায় ম্যাপ করালাম? এইটাতে ম্যাপ করালাম। এখানে α1 α2 কি? এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, কারণ এটা হচ্ছে কোফিসিয়েন্ট, ঠিক না? তাহলে এইটা ম্যাপ করছি আমরা e1 এ, α2 e2 তে ডট ডট αn+1 en+1, ঠিক? তাহলে দেখো এখানে α1 α2 তুমি যা খুশি ভ্যারি করতে পারে রিয়েল নাম্বারের উপরে। তাহলে এই ম্যাপটা কি? এই ম্যাপটা একটা দেখো, টি ইজ লিনিয়ার ফার্স্ট অফ অল 1 1 and 1 2, অবভিয়াসলি। তার মানে এটাই তো দরকার না? হ্যাঁ, তাহলে এটা হোমিওমরফিজম তো হয়ে যাচ্ছে। হোমিওমরফিজম বলা যাবে না এটা, হ্যাঁ আইসোমরফিজম। ওকে, আচ্ছা এবার আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কি বলেছে দেখো, এক্স আর ওয়াই হচ্ছে দুটো নন লিনিয়ার স্পেস ওভার সেম স্কেলার্স, মানে হচ্ছে যে ফিল্ডটা আছে সেটা সেম। আচ্ছা, এফ আর টি হচ্ছে দুটো বাউন্ডেড অপারেটর, এফ আর টি হচ্ছে এক্স থেকে ওয়াই এ দুটো বাউন্ডেড অপারেটর, বাউন্ডেড অপারেটর। তাহলে আমাদের আচ্ছা বলছে যে এফ আর টি fx equals to tx for all x belongs to D, where D is a dense set. We need to show that fx equals to tx for all x belongs to x. তাহলে দেওয়া আছে যে ডেন্স সেটে যদি তারা সেম হয় তাহলে পুরো সেটটাতেই তারা সেম হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে এটা মানেই হচ্ছে যে এফ আর টি এক্স্যাক্টলি সেম। এটা তাহলে আমরা কিভাবে দেখাবো? তো এটা আমাদের খুব সহজ, কারণ ডেন্স সেট
যদি দেখো যে টেক এনি সলিউশন, টেক এনি এক্স বিলংস টু এক্স। আচ্ছা, ডিটা ডেন্স, ডেন্স মানে কি, ডি এর ক্লোজারটা, তার মানে এক্স বিলংস টু ডি ক্লোজার, আর ডি এর ক্লোজারটাই হচ্ছে এক্স। ঠিক, ডি ডেন্স মানে কি, ডি এর ক্লোজারটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ডেন্সের ডেফিনেশন। তার মানে ডি এর অ্যাডহারেন্ট পয়েন্ট হচ্ছে এক্স। তো যদি অ্যাডহারেন্ট পয়েন্ট হয় কোন একটা মেট্রিক স্পেসে, তাহলে আমরা বলতে পারবো যে there is a sequence, ঠিক, there is a sequence of points such that converges to x। তার মানে we have a sequence such that dn converges to x, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, এফটা যেহেতু বাউন্ডেড অপারেটর, বাউন্ডেড মানে কন্টিনিউয়াস, তার মানে f of dn converges to f of x, f of dn converges because f is continuous। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এই জিনিসটা তো হয়। আচ্ছা, f of dn মানেই হচ্ছে আবার t, কারণ dn গুলো d এর এলিমেন্ট, তার d এর এলিমেন্ট তো f আর t সমান, তার মানে t of dn converges to f of x। কিন্তু দেখো টিটাও তো কন্টিনিউয়াস, তাহলে t of dn কোথায় কনভার্জ করে, t of dn টা কনভার্জ করছে tx এ, এটা tx এ কনভার্জ করছে। আবার তুমি দেখছো যে এটা তো fx এ কনভার্জ করছে, তার মানে আচ্ছা দেখো এবার একটা মেট্রিক স্পেসের একটা সিকোয়েন্স দুটো জায়গায় কনভার্জ করতে পারে না, তার মানে fx আর tx সমান, কারণ মেট্রিক স্পেস ইজ অলওয়েজ, মেট্রিক স্পেস ইজ t2, যার ফলে একটা সিকোয়েন্স দুই জায়গায় কনভার্জ করতে পারবে না। কিন্তু t2 না হলে কিন্তু কনভার্জ করতে পারে, এগুলো আমরা কিন্তু ফার্স্ট 6 এতে আমরা আলোচনা করেছি যে একটা সিকোয়েন্স কিন্তু একের বেশি পয়েন্টে কনভার্জ করতে পারে, মানে কনভার্জেন্ট সিকোয়েন্স, একই সঙ্গে দুটো লিমিট থাকতে পারে যদি সেটা t2 স্পেস না হয়, t2 স্পেস হলে একটাই লিমিট থাকতে বাধ্য। তো এগুলো আমাদের আলোচনা করা আছে, এখানে আমরা বেশি কিছু বলবো না। আচ্ছা, 5 নম্বরের কোশ্চেনটা একটু মানে মোটামুটি একটু ভালো কোশ্চেন। সো এখানে x ইজ এ ফাইনাইট ডাইমেনশনাল নর্ম NLS নর্ম লিনিয়ার স্পেস, yটা হচ্ছে একটা প্রপার সাবস্পেস, তাহলে দেয়ার এক্সিস্টে আমাদেরকে দেখাতে হবে যে দেয়ার এক্সিস্টে x belongs to x with norm x is 1 and distance of x comma y is 1। এইটা আমাদেরকে দেখাতে হবে। এটা আবার ফাইনাইট ডাইমেনশনাল নর্ম লিনিয়ার স্পেস দেওয়া আছে। এটা আমি এখন করাবো না, এটার একটা সলিউশন আমি জানি, তো আমি একটা বেটার সলিউশন খোঁজার চেষ্টা করছি আর কি। তো সেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে এটা আপাতত রাখছি আমি, তোমরা এটা চেষ্টা করবে, আমরা পরের দিন কিন্তু এটা করব, অবভিয়াসলি করবো এটা। আচ্ছা, এর আগের দিন কোনো রেজাল্ট আমরা ছেড়েছিলাম, এর আগে একটা বোধহয় ছেড়েছিলাম না, সেটা একটা কোশ্চেন ছিল, দাঁড়াও, এর আগের দিন একটা কোশ্চেন আমরা বলেছিলাম পরে করাবো।
না না তোমাদের বলিনি, ওটা অন্য ক্লাস বলেছি। ঠিক আছে, ওকে। স্যার একটা রেজাল্ট আপনি বলেছিলেন আপনার কাছে বেটার প্রুফ আছে, ওটা আপনি আমাদের পাঠিয়ে দেবেন। এনি টু নর্মস ইন এ হ্যাঁ হ্যাঁ, ফাইনাইট ডাইমেনশন আচ্ছা এলএলএস। হ্যাঁ, ওটা তোমাদেরকে আমি, হ্যাঁ ওটা ডিসকাস করি একটু, ওটা ডিসকাস করি। হ্যাঁ, ইকুইভ্যালেন্স, হ্যাঁ দেখো 2015 সালে লিখেছিলাম। আচ্ছা দেখো, বেসিক্যালি এটা দেখলে তোমরা বুঝতে পারবে যে লেট এক্স বি এ ফাইনাইট ডাইমেনশনাল নর্ম লিনিয়ার স্পেস হ্যাভিং নর্ম দিস, মানে এর যে কোনো একটা নর্ম দেওয়া আছে এটা। আচ্ছা, এবার E1 E2 এর En হচ্ছে এর বেসিস, যেহেতু ফাইনাইট ডাইমেনশনাল ওর একটা বেসিস থাকবে, এটা বেসিস। তাহলে যে কোনো এক্স কে আমরা এইভাবে লিখতে পারি লিনিয়ার কম্বিনেশন, যেখানে এক্স জে গুলো হলো কোএফিসিয়েন্ট, ঠিক আছে, এক্স জে গুলো হলো রিয়েল নাম্বার, এটাকে আমি আলফা জে দিয়েও লিখতে পারতাম। আর ই জে গুলো হলো ভেক্টর, ঠিক আছে, ই জে গুলো হলো ভেক্টর আর এক্স জে গুলো হলো ওর কোএফিসিয়েন্ট। তাহলে আচ্ছা, এর একটা নর্ম কিন্তু এটা, আর এর আমি সেকেন্ড নর্ম ডিফাইন করছি, মানে টু নর্ম ডিফাইন করছি, যেটা আমরা ইউজুয়ালি করি, এক্স স্কোয়ার এক্স জে স্কোয়ারের সাম করে তারপরে বর্গমূল স্কোয়ার রুট নিয়ে নিলাম। তাহলে এটাও একটা নর্ম হয় আমরা জানি, আর এটা একটা নর্ম অলরেডি গিভেন। তাহলে আমরা দেখাতে চাইছি যে যে কোনো নর্ম, হ্যাঁ এই টু নর্মের সঙ্গে ইকুইভ্যালেন্ট, তাহলে যে কাজ হয়ে গেল। তাহলে যে কোনো নর্ম যদি টু নর্মের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়, তাহলে অল নর্মস আর ইকুইভ্যালেন্ট হয়ে গেল, এটাই আমরা দেখাতে চাইছি মূলত। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ওই দুটো ইনইকুয়ালিটি প্রুভ করতে হবে। তাহলে প্রথম ইনইকুয়ালিটি আমরা কিভাবে প্রুভ করছি দেখো, যে এক্স টাকে এইভাবে লিখলাম, তাহলে এক্স এর নর্ম যেটা, সেটা হচ্ছে নর্ম অফ দিস সাম। আচ্ছা, এইটা লেস দ্যান, এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা নর্মের ক্ষেত্রে ইউজ করতে পারি, তাহলে নর্মের ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করলাম, আর এই পুরোটার নর্ম, আচ্ছা এই পুরোটার নর্ম হচ্ছে দেখো এক্স এর মডটা বেরিয়ে যাবে, কারণ ওটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এক্স এর নর্মটা মডটা বেরিয়ে গেল, আর নর্ম অফ ই জে পড়ে থাকলো। আচ্ছা আচ্ছা, এবার এখানে আমরা কচিস ইনইকুয়ালিটি একটা অ্যাপ্লাই করেছি, হ্যাঁ যেটা যেটা তোমরা কচিস ইনইকুয়ালিটিটা আমরা বলি, অনেকেই হয়তো জানো কচিস ইনইকুয়ালিটি, এটা আমরা এতেও পড়বো, কিন্তু এরপরে যে ইনার প্রোডাক্ট স্পেস আছে সেখানে কিন্তু আমরা এটা পড়বো। তো এইটা আমাদের এইটা বলে যে এক্স আই ওয়াই আই তার মড, মানে এটা ধরো আই টু 1 to n, তাহলে এইটা লেস দ্যান ইকুয়ালস টু এক্স আই এর স্কোয়ার ইন্টু ওয়াই আই এর স্কোয়ার করে দুটোর বর্গমূল। তার মানে বেসিক্যালি এটা দেখাচ্ছে এক্স আই ওয়াই আই ইজ লেসার ইকুয়ালস টু নর্ম অফ এক্স টু নর্ম, আর এটা নর্ম অফ ওয়াই টু নর্ম। এইটাই হচ্ছে কচিস ইনইকুয়ালিটি, ঠিক। তো এইটাই আমরা ওখানে কি হচ্ছে অ্যাপ্লাই করছি। তো এটা তাহলে আমরা অ্যাপ্লাই করলাম, তাহলে এখানে হচ্ছে মড জের এক্স জের স্কোয়ার হচ্ছে, হ্যাঁ। তো এইটা একটা ফাইনাইট, এটা ফাইনাইট নাম্বার নয়, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড নর্ম, ঠিক। এটা হচ্ছে সেকেন্ড নর্ম অফ এক্স, আর এই যে ভ্যালুটা দেখো ই যেগুলো তো ফিক্সড, একটা বেসিস মানে তো ফিক্সড ভেক্টর, তার মানে এই যে নাম্বারটা আমরা পাচ্ছি, এই নাম্বারটা একটা কনস্ট্যান্ট, এই নাম্বারটাকে নাম দিলাম সি, তাহলে এটা হয়ে গেল তাহলে সি ইন্টু সেকেন্ড নর্ম, তার মানে সি ইন্টু নর্ম টু। এখানে আরেকটা লাইন লিখলে ভালো হতো, সি ইন্টু নর্ম টু, ওকে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নর্ম অফ এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু সি ইন্টু নর্ম টু। তাহলে আমরা কি পেলাম, জাস্ট এ সেকেন্ড,
হ্যাঁ, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে নর্ম অফ এক্স ইজ লেসার ইকুয়ালস টু সাম সি ইন্টু নর্ম অফ এক্স টু নর্ম। তাহলে এইটা একটা ইনইকুয়ালিটি আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, এবার সেকেন্ড ইনইকুয়ালিটিটা পাওয়ার জন্য দেখো কি কাজ করা হয়েছে। এটা হচ্ছে ইজি, মানে এই পার্টটা হচ্ছে ইজি। হ্যাঁ, সেকেন্ড দিকটা আমরা কি প্রুভ করতে চাইছি, আমরা আর একটা এরকম ধরনের ইনইকুয়ালিটি প্রুভ করতে চাইছি, ইজ লেস দ্যান ইকুয়ালস টু সাম ডি ইন্টু নর্ম অফ এক্স। এটা প্রুভ করতে চাইছি, এটা এখনো হয়নি। ঠিক আছে, এবার দেখো নেক্সট কি করা হয়েছে। নেক্সট করা হয়েছে, দেখো আমরা এখানে একটা ম্যাপ ডিফাইন করলাম জাস্ট। তাহলে এই এই যে স্পেসটা, এখানে কিন্তু আমাদের সেকেন্ড নর্মটাকে, মানে এখানে সেকেন্ড নর্মটাকে নেওয়া হয়েছে, ম্যাপিং ডিফাইন করা হয়েছে এফ এক্স ইকুয়ালস টু যেটা গিভেন নর্ম। ঠিক আছে, এইভাবে আমরা ম্যাপিংটা ডিফাইন করেছি। তাহলে এই ম্যাপিংটা আমরা দেখাতে চাইছি যে কন্টিনিউয়াস। এই ম্যাপিংটা কন্টিনিউয়াস, এই যে ইনইকুয়ালিটি আমরা প্রুভ করলাম সেইটা কাজে লাগিয়ে এটাকে কন্টিনিউয়াস বলা যাচ্ছে। এই জায়গাটা নিশ্চয়ই তোমাদেরকে একটু ভেরিফাই করা দরকার। ঠিক আছে, তাহলে এইখান থেকে ম্যাপিংটা হচ্ছে রিয়ালে, তাহলে এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে নর্ম অফ এক্স। এইটা আমাকে বলছে যে এফ ইজ কন্টিনিউয়াস দেখাতে হবে, এফ ইজ কন্টিনিউয়াস দেখাতে হবে। ঠিক, এটা কিন্তু দেখো এটা নন লিনিয়ার স্পেস, এটা হচ্ছে এখানে কিন্তু এটা বলা যাচ্ছে না যে এটা লিনিয়ার ম্যাপ, এটা লিনিয়ার কিন্তু নয়। তাহলে এখানে শুধু জিরোতে দেখালেই হবে না, আমাদেরকে যেটা দেখাতে হবে তাহলে যেভাবে এটা এটা একটা মেট্রিক স্পেস, এটা একটা মেট্রিক স্পেস, তাহলে যে কোনো ওপেন সেটের ইনভার্স ইমেজ ওপেন দেখাতে হবে, ওইভাবে দেখাতে পারো। অথবা সিকোয়েন্স দিয়ে আমরা দেখাতে পারি। সিকোয়েন্স দিয়ে আমরা বেসিক্যালি এখানে দেখাবো যে লেটস সে এক্স এন গোস টু এক্স, তাহলে আমাদেরকে নিড টু শো দ্যাট এফ অফ এক্স এন গোস টু এফ অফ এক্স। আচ্ছা, এইবার ব্যাপারটা এখানে বোঝার জিনিস আছে, এক্স এন গোস টু এক্স মানেটা কি? যেহেতু এখানে নর্মটা হচ্ছে এই টু নর্ম, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এক্স এন মাইনাস এক্স এর টু নর্ম গোস টু জিরো। এইটা ধরে নিড টু শো দ্যাট এফ অফ এক্স এন মানে কি, মড এক্স এন গোস টু মড অফ এক্স, এবার নর্ম এক্স এন গোস টু নর্ম অফ এক্স। এইটা মানে দেখো এইটা ইফ এন্ড অনলি ইফ আমরা জানি যে নর্ম অফ এক্স এন মাইনাস এক্স গোস টু জিরো। না, এইটা দেখালেই হবে, মানে এইটা হলে এইটা দেখাতে পারবো ইজিলি। এক্স এন মাইনাস এক্স, এক্স এন মাইনাস এক্স যদি জিরোতে যায় তাহলে এইটা অটোমেটিক্যালি হবে, উল্টোটা নয়। তাহলে এইটা এইটা যদি আমরা দেখাতে পারি তাহলে কাজ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবার এইটা দেওয়া আছে, এইটা আমরা দেখাতে চাইছি। তো এবার কি করতে হবে? তাহলে এইবার এই ইনইকুয়ালিটিটা কাজে লাগবে। এবার এপসিলন ডেল্টা তুমি ইউজ করতে পারো, যে এক্স এন মাইনাস এক্স এটা আমরা চাইছি যে লেস দেন এপসিলন হোক। তো যেহেতু নর্ম অফ দাঁড়াও, হ্যাঁ এইটা আমাদের হাতে আছে, তাহলে নর্ম অফ এক্স এন মাইনাস এক্স এর টু নর্ম ইজ লেস দেন ইকুয়ালস টু ডি ইন্টু নর্ম অফ এক্স এন মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো এইটা যদি লেস দেন এপসিলন হয়, এটা যদি লেস দেন এপসিলন হয়, তাহলে নর্ম অফ এক্স এন মাইনাস এক্স টু নর্ম ইজ লেস দেন ডি ইন্টু এপসিলন হবে। ঠিক, তাহলে দেখো এবার এক্স এন কনভার্জেস টু এক্স, এটা আমাদের গিভেন আছে, তার মানে এই জিনিসটা গোস টু জিরো। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে দেয়ার এক্সিস্ট এ ডেল্টা such that there exists a k belongs to n such that for all n greater than equals to k
xn minus x2 norm is less than d into epsilon for all n greater than equals to k. এটা হচ্ছে গিভেন ইনফরমেশন থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এইটা যদি হয় দাঁড়া, এটা কি উল্টোটা হচ্ছে? তাহলে what we want যে whenever this falls, না এটা উল্টোটা হচ্ছে। দাঁড়া, এখান থেকে এইটা কন্টিনিউয়াস করা যাবে। তাহলে হ্যাঁ, এটা ঠিক আছে। উল্টোটা হচ্ছে। দাঁড়া, এটা তাহলে একটু ভুল হয়েছে, একটু আমাকে আরেকবার দেখতে হবে। এটা আরেকবার আমাকে দেখতে হবে, দাঁড়া, একটু ভুল হয়ে গেছে কোথাও একটা। সরি, যাই হোক, এটা একটু ভুল হয়ে গেছে, আমরা পরে ওটা ক্লারিফাই করে দেবো। ঠিক আছে, এটা এই ক্যালকুলেশনটা কাজে লাগবে, এটা থাক। এই পোর্শনটাও ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের এবার যেটা করতে হবে, হান-বানাক থিওরেম আমরা করব। দেখো, আমাদের আজকের পার্ট হচ্ছে লিনিয়ার ফাংশনাল। হোয়াট ইজ ফাংশনাল? ফাংশনাল একটা হচ্ছে স্পেশাল টাইপ অফ লিনিয়ার অপারেটর। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে এক্স হচ্ছে একটা ভেক্টর স্পেস, তো একটা ভেক্টর স্পেস থাকলে তার জন্য একটা ফিল্ড থাকে না? তো এটা হচ্ছে করসপন্ডিং ফিল্ড। তাহলে এক্স ইজ এ ভেক্টর স্পেস ওভার দিস ফিল্ড। ওকে, তাহলে আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি এক্স থেকে এফ এ। এক্স থেকে এফ এ একটা ম্যাপিং such that f is linear and bounded. তাহলে f হচ্ছে x থেকে f এ বাউন্ডেড লিনিয়ার ম্যাপ। তাহলে এই ধরনের ম্যাপকে আমরা বলছি লিনিয়ার ফাংশনাল। ঠিক আছে, তাহলে f is linear functional। তাহলে ফাংশনাল কথাটা যখনই থাকবে তখনই বুঝে নেবে যে ম্যাপটা হচ্ছে x থেকে তার ফিল্ডে। ঠিক আছে, তাহলে এই সেট অফ অল লিনিয়ার ফাংশনালস, এটাকে আমরা ডিফাইন করি এক্স স্টার দিয়ে। তাহলে এক্স স্টার কি? এক্স স্টার হচ্ছে সেট অফ অল লিনিয়ার ফাংশনালস। তাহলে এক্স স্টার বিলংস টু এক্স স্টার implies x star is a map from x to f। বোঝা গেল?
তাহলে ডোন্ট গেট কনফিউজড উইথ এক্স, এটা কোনো এলিমেন্ট, এক্স এর কোনো এলিমেন্ট বোঝাচ্ছে না, হ্যাঁ, এটা একটা ম্যাপ বোঝাচ্ছে এক্স থেকে এফ এ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে অনেকের কনফিউশন হতে পারে। আচ্ছা, এক্সাম্পল যদি আমরা দেখাই, আমরা এর আগে একটা এক্সাম্পল পড়লাম অলরেডি, এর আগের এক্সারসাইজে, যে সিএবি থেকে একটা ম্যাপ আমরা ডিফাইন করেছিলাম টু আর এ, কারণ সিএবিটা হচ্ছে একটা ভেক্টর স্পেস ওভার আর। তাহলে এই ম্যাপটা আমরা কিভাবে ডিফাইন করেছিলাম? আচ্ছা, ম্যাপটার নাম দিয়ে দিচ্ছি টিএফ, আমরা ডিফাইন করেছিলাম ইন্টিগ্রেশন এ টু বি টিএফটি ডিটি, ঠিক। তাহলে এইটা একটা বাউন্ডেড লিনিয়ার ম্যাপ আমরা প্রুভ করলাম, সুতরাং দিস টি ইজ এ লিনিয়ার ফাংশনাল, ঠিক, বোঝা গেল। এখানে যদি আমি টি নাও লিখি, শুধু ইন্টিগ্রেশন এফ টি ডিটি ডিফাইন করি, তাহলে সেটাও একটা লিনিয়ার ফাংশনাল হবে। টি স্কোয়ারও লিখতে পারি, যে কোনো বাউন্ডেড ফাংশন তুমি এখানে লিখতে, যে কোনো কন্টিনিউয়াস ফাংশন দিয়ে গুণ করলেও হবে, কারণ এ টু বি এর মধ্যে যে কোনো কন্টিনিউয়াস ফাংশন বাউন্ডেড, তো সেটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো এইটা একটা এক্সাম্পল হয়ে গেল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্স স্টার যেটা আছে এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যে বিডি অফ এক্স কমা, দেখো এইখানে বেসিক্যালি এরা নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে, কারণ আমরা এখানে যতগুলো ভেক্টর স্পেস কনসিডার করছি সবগুলোরই কিন্তু ফিল্ডটা হচ্ছে আর, সেই জন্য এখানে আর দিয়েই বলা হয়েছে, ঠিক আছে। সেট অফ, আচ্ছা এখানে একটা এল লিখতে হবে, হ্যাঁ, তো সেট অফ অল বাউন্ডেড লিনিয়ার ফাংশন ফ্রম এক্স টু আর, এইটাকে আমরা এক্স স্টার দিয়ে ছোট্ট করে ডিনোট করতে পারছি, ওকে। আচ্ছা, একই রকম ভাবে তাহলে এক্স ডবল স্টারও ডিফাইন করা হয়, এটাকে লেখা হয় বাউন্ডেড লিনিয়ার ফাংশন ফ্রম এক্স স্টার টু এক্স এ আর, এটা হচ্ছে এক্স ডবল স্টার, এইটাকে বলা হচ্ছে ডুয়াল অফ এক্স, এটাকে কি বলা হচ্ছে? ডুয়াল অফ এক্স, আর এটাকে বলা হচ্ছে ডাবল ডুয়াল অফ এক্স, ওকে। তাহলে ডুয়াল স্পেস আর ডাবল ডুয়াল স্পেস। এত দূর অবধি কারো কোনো ডাউট আছে? এত দূর অবধি কারো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, এবার আমরা একটা ডেফিনেশন শিখবো যেটাকে বলা হচ্ছে সাবলিনিয়ার ফাংশন, সাবলিনিয়ার ফাংশনাল, সাবলিনিয়ার ফাংশনাল। তাহলে পি এক্স থেকে আর এ ইজ এ sublinear functional if এক নম্বর কন্ডিশন হচ্ছে x plus y is less or equals to px plus py, এটাকে বলা হচ্ছে সাব অ্যাডিটিভিটি, সাব অ্যাডিটিভিটি। আর দুই নম্বরকে বলা হচ্ছে, যেটা হচ্ছে আলফা এক্স ইজ আলফা ইন্টু পিএক্স, এটা আমরা দেখেছি এতেও হয়, লিনিয়ারের ক্ষেত্রে এটা হয়, আর লিনিয়ারের ক্ষেত্রে এটা ইকুয়াল হয়, এখানে লেস দেন ইকুয়ালস টু, এটাই হচ্ছে ডিফারেন্স। তো এই জন্য এটা হচ্ছে সাব অ্যাডিটিভিটি, হ্যাঁ, তো ওটাকে বলা হচ্ছে অ্যাডিটিভিটি। যদি এটা ইকুয়াল হয় তাহলে ওটা হচ্ছে অ্যাডিটিভিটি, আর এটা লেস দেন ইকুয়ালস টু হলে ওটা হচ্ছে সাব অ্যাডিটিভিটি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হলে আমরা সাবলিনিয়ার ফাংশনাল বলছি।
ওকে। আচ্ছা, আমরা এবার হান-বানাক থিওরেমটা এখানে আলোচনা করছি, মোস্ট ইম্পর্ট্যান্ট রেজাল্ট। তাহলে এখানে কি বলতে চাইছে দেখো, লেট এম বি এ সাবস্পেস অফ এক্স। দেখো আমরা এখানে এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে যে ফিল্ডটা আছে সেই ফিল্ড হচ্ছে আর অথবা সি। বারবার বলছি ফিল্ডটা হচ্ছে আর অথবা সি, ঠিক আছে। কিন্তু এইখানে সাবলিনিয়ার ফাংশনের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই আর, কারণ আর যদি না হয় তাহলে এই লেস দেন ইকুয়ালস টুটা লেখা যাবে না, কারণ কমপ্লেক্সের ক্ষেত্রে তো তুমি এরকম ইনইকুয়ালিটি পাও না, ঠিক আছে। তো সাবলিনিয়ার ফাংশনাল কিন্তু আর এর জন্যই ডিফাইন্ড, কিন্তু হান-বানাক থিওরেমে এই এক্সটা ওভার আরও হতে পারে আবার সিও হতে পারে, তো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইখানে যে তোমাদের যে বইয়ে যে থিওরেমটা দেওয়া আছে সেটা শুধুমাত্র আর এর জন্যই করা আছে, সি এর জন্য এখানে বলা নেই, ঠিক আছে। সি এর জন্য কিন্তু এটা বলা নেই। আচ্ছা, and P be a sublinear functional over x। তার মানে p এর ডোমেনটা হচ্ছে পুরো x। আচ্ছা, f is a linear functional over m। তার মানে f এর ডোমেনটা হচ্ছে m। এইটা দেখো f টা কিন্তু পুরো x এর উপরে ডিফাইন্ড নয়, শুধুমাত্র m এর উপরে ডিফাইন্ড। m টা একটা ছোট স্পেস, এটা হচ্ছে m, আর x টা হচ্ছে একটা বড় স্পেস, আর f টা হচ্ছে শুধু m থেকে ডিফাইন্ড। এটা যদি আর বলি তাহলে এটা হচ্ছে f, শুধুমাত্র m থেকে ডিফাইন্ড। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হাইপোথেসিস, মানে এইটুকু হচ্ছে, মানে এইটুকু গিভেন। তাহলে কি হচ্ছে, তাহলে বলছে দেন দেয়ার এক্সিস্ট এ লিনিয়ার ফাংশনাল ক্যাপিটাল এফ ওভার এক্স। তাহলে এক্স এর উপরে পুরো একটা লিনিয়ার ফাংশনাল পাবে যেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল এফ, such that, তাহলে সেটা কি হবে, such that fx less than equals to, আচ্ছা এই যে এটা এফটা আছে, এফটা হচ্ছে উইথ fx less or equals to px for all x belongs to m, মানে m এর উপরে এই ইনইকুয়ালিটিটা কাজ করছে। তাহলে একটা লিনিয়ার ফাংশনাল এফ পাওয়া যাবে such that fx is less than equals to px for all x belongs to x, কারণ p তো পুরোটাতে ডিফাইন্ড, কিন্তু স্মল এফটা যেহেতু পুরোটাতে নয় শুধু m এর উপরে ডিফাইন্ড, তাহলে m এর উপরে এই ইনইকুয়ালিটিটা কাজ করছে। তাহলে বলছে যে একটা f পাওয়া যাবে ক্যাপিটাল এফ পুরো x এর উপরে ডিফাইন্ড such that fx টা এই রিলেশনটাই কন্টিনিউ করবে। এটাই হচ্ছে আমাদের হান-বানাক থিওরেম। আর আই থিঙ্ক কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা হবে, কমপ্লেক্সের ক্ষেত্রে আই থিঙ্ক এখানে মড দিয়ে দেবে, তাহলে ইনইকুয়ালিটিটা ভ্যালিড হয়ে যাবে। তাহলে মড অফ এফ এক্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু পি এক্স হয়ে যাবে, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে তুমি এটাকে লিখতে পারবে। তো শুধু এফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু পি এক্স কমপ্লেক্স ফিল্ডে লেখা যাবে না। তো এইটা আমি এর পরের দিন আমরা কমপ্লেক্স কেসটা বলে দেবো, ঠিক আছে। আচ্ছা,
তো এর প্রুফটা যেভাবে করে সেটা আমি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারি, জাস্ট মানে এই এম এর সঙ্গে জাস্ট একটা ভেক্টর অ্যাড করে যদি আমরা লিনিয়ার স্প্যান নিই, তাহলে প্রথমে তার উপরে এফটাকে এক্সটেন্ড করা হয়, তারপরে ধীরে ধীরে আবার একটা করে এইভাবে করতে করতে পুরো এক্স এর উপরে ওটাকে এক্সটেন্ড করা হয়। এবং এখানে ইউজ করা হচ্ছে তোমার জনস লেমা ইউজ করা হয়। ঠিক আছে, কারো যদি জনস লেমা নিয়ে কোশ্চেন থাকে তাহলে আমাকে আলাদা করে জিজ্ঞেস করতে পারো, তাহলে জনস লেমা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে একটা বুঝিয়ে দিতে পারবো। हाँ सर बोले दिन। না, এখানে আমি বলতে চাইছি না, তাহলে আলাদা করে আমি বলে দিতে পারবো জনস লেমা কিভাবে কাজ করে। ঠিক আছে, জনস লেমা, তারপরে অ্যাক্সিওম অফ চয়েস, এগুলো হচ্ছে ধরে নিতে হয়, মানে এদের যেটা রেজাল্ট কিনা এর কোনো প্রুফ নেই, এটা আমাদেরকে অ্যাজিউম করে নিতে হয়। ঠিক আছে, কিন্তু জনস লেমা দিয়ে কি কাজ করে সেইটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো সেইটা আমি আলাদা করে তোমাদেরকে বলবো, এইখানে আমরা বলে জাস্ট সময় নষ্ট করতে চাইছি না। ওকে, তো তো মোটামুটি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে কি কি হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা একটা ছিল। এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কোনো নর্মের ব্যাপার নেই, অন এ ভেক্টর স্পেস, এখানে শুধুমাত্র ভেক্টর স্পেসের গল্প আছে, এখানে কোনো নর্মের কোনো কাজ নেই। ঠিক আছে, তো এইবার আমরা করব যে হান-বানাক থিওরেম অন এ লিনিয়ার স্পেস। নর্ম লিনিয়ার স্পেস, এনএলএস। ঠিক আছে, তাহলে আগেরটা শুধু ভেক্টর স্পেসের উপরে ছিল বা লিনিয়ার স্পেসের উপরে ছিল, এবারটা নর্ম লিনিয়ার স্পেসের উপরে। ওকে, আচ্ছা, তাহলে এটা কি বলছে আমরা ভালো করে দেখে নিই। যে সাপোজ এফ ইজ এ, আচ্ছা আগের মতোই এখানে এম হচ্ছে একটা সাবস্পেস আর এক্স হচ্ছে ফুল স্পেস। হ্যাঁ, তো ওইটা এখানে একই রকম আছে, এটা এম আর এটা এক্স। আচ্ছা, তাহলে এফ হচ্ছে একটা এম টু আর লিনিয়ার ফাংশনাল বাউন্ডেড। লিনিয়ার ফাংশনাল মানে বাউন্ডেড আমরা ধরে নিচ্ছি। ওকে, তাহলে এটা যেহেতু বাউন্ডেড, তাহলে এর একটা নর্ম থাকবে, এফ এর একটা নর্ম থাকবে, নর্ম এফ। ওকে, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে দেয়ার এক্সিস্ট এ f from x to r linear such that norm of f norm of small f সমান হবে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ব্যাপার। এবং এখানে কোথাও একটা জিনিস মাথায় রাখবে যে এখানে একটা শর্ট কোশ্চেন করতে পারে, ইজ দিস এক্সটেনশন ইউনিক, ইজ দিস এক্সটেনশন ইউনিক, অ্যান্সার ইজ নো, অ্যান্সার ইজ নো। এরকম এক্সটেনশন ইউনিক নয়, মানে একাধিক এক্সটেনশন থাকতে পারে। সেটা হান-বানাকের প্রুফটা দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে যে এই এক্সটেনশন ইউনিক নাও হতে পারে। ঠিক আছে, তো এইটা শর্ট কোশ্চেন হিসাবে দেওয়া যেতেই পারে, তো সেই জন্য এটা বলে রাখলাম। তাহলে দেখো, আমরা যদি এই রেস্ট্রিকশনটা না দিই
তাহলে কিন্তু খুব সহজেই একটা এক্সটেনশন থাকে এফ এর, কিন্তু নর্মটা প্রিজার্ভ করবে এইরকম একটা এক্সটেনশন। সেটাই হচ্ছে হান-বানাকের গুরুত্ব। ওকে, তো এর কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা বেশি বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা এইটা যদি আমরা আগেরটা দিয়ে কিন্তু সহজে খুব প্রুফ করতে পারি, তো এইটার প্রুফটা যদি আমরা দেখি আগের রেজাল্টটাকে কাজে লাগে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা করতে পারি। তাহলে দেখো আমাদের আগেরটা কি ছিল, একটা সাবলিনিয়ার ফাংশনাল ছিল, সেইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু অঙ্কটা করছিলাম। ঠিক আছে, তো এইখানে আমাদের একটা সাবলিনিয়ার ফাংশনাল ডিফাইন করতে হবে। তো দেখো একটা জিনিস আমরা এখানে থেকে পাই যে এফ এক্স এর মড লেস অর ইকুয়ালস টু নর্ম অফ এফ ইন্টু নর্ম অফ এক্স। এইটা তো আমরা জানি এই ইনইকুয়ালিটিটা। ঠিক আছে, তো এইটাকে কাজে লাগিয়ে আমরা একটা সাবলিনিয়ার ফাংশনাল ডিফাইন করা যাবে। ঠিক আছে, তাহলে উই ডিফাইন পি ফ্রম এম টু, আচ্ছা পিটা কোথায় ডিফাইন করতে হবে, পুরো আর এর উপরে, এক্স এর উপরে, তাহলে এক্স থেকে আর এ ডিফাইন করা হচ্ছে। তাহলে পি এক্স আমরা কিভাবে ডিফাইন করব, পি এক্স ডিফাইন করব জাস্ট সিম্পলি এই যে নর্ম এফটা আছে, এটা তো একটা নাম্বার, এইটার সঙ্গে আমরা এক্সটাকে গুণ, নর্ম এক্স গুণ করে দিলাম, এইটা হচ্ছে তাহলে এক্স থেকে আর এ একটা ম্যাপ। ঠিক আছে, মনে রাখতে হবে এফটা এম, এফ এর ডোমেন কি এম টু আর, ওকে, কিন্তু পি এর ডোমেন এক্স টু আর। এটা জাস্ট একটা নাম্বার, নর্ম এক্স এর সঙ্গে একটা নাম্বার গুণ করে দিলাম। তাহলে এইটা এটা এটা ইজি টু সি দ্যাট P is a sublinear functional. ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে এটা খুব সহজে দেখা যাবে যে এটা সাবলিনিয়ার ফাংশনাল হচ্ছে। তাহলে এইটাও, তাহলে ওই প্রথম ইনইকুয়ালিটি থেকে এটাও সহজ যে এফ এক্স এর ভ্যালু ইজ লেস অর ইকুয়ালস টু পি এক্স, এটা হচ্ছে ঠিক। তাহলে আমাদের ওখান থেকে আমরা কি পাচ্ছি যে বাই দা প্রিভিয়াস হান-বানাক থিওরেম, মানে যেটা হচ্ছে লিনিয়ার স্পেসের ফর্মটা, দেয়ার এক্সিস্ট এফ, হ্যাঁ, এক্স টু আর linear such that f of x is less or equals to px। দেখো এখানে তুমি যদি মাইনাস এক্স করো তাহলেও কোনো অসুবিধা নেই, এখানে মাইনাস এক্স করলেও। আচ্ছা px এর ডেফিনেশনে আমরা একটা বোধহয় ভুল করেছিলাম, কোথায় যেন ছিল, এইটা হবে মড আলফা। ঠিক আছে, এখানে মড আলফা হবে। তাহলে এইখানে দেখো এই জিনিসটা যেহেতু হচ্ছে, এখানে তুমি যদি এক্স কে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করো তাহলেও এই রেজাল্টটা হবে, সুতরাং এখানে তুমি মড দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ওকে। আচ্ছা তাহলে এখান থেকে কি বলতে পারছি, এখান থেকে আমরা বলতে পারছি যে আচ্ছা পি এক্স মানেই তো হচ্ছে নর্ম অফ এফ ইন্টু নর্ম অফ এক্স। ঠিক, তার মানে দেখো এখান থেকে আমরা সহজে বলতে পারছি যে নর্ম অফ এফ যদি আমরা দেখি, দ্যাট ইজ নর্ম অফ এফ এর চেয়ে ছোট। এইখান থেকে এইটুকু বলা যাবে, হ্যাঁ, কিন্তু এক্স্যাক্টলি যে এফ এর নর্মটা এফ হচ্ছে সেইটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, তাহলে আমাকে দেখাতে হবে আচ্ছা আরেকটা উল্টো ইনইকুয়ালিটি আমাকে দেখাতে হবে যে নর্ম অফ এফ ইজ লেস দ্যান ইকুয়ালস টু নর্ম অফ ক্যাপিটাল এফ, এটা আমাকে দেখাতে হবে।
তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখো আমরা যদি এম এ আসি, ওভার এম, আমরা দেখতে পাচ্ছি যে এফ এক্স আর এফ এক্স এইটা এই দুটো সমান, কারণ এটা জাস্ট একটা এক্সটেনশন ছিল। এইটা আমরা দেখতে পাচ্ছিলাম। ওকে, আচ্ছা তাহলে আচ্ছা এবার দেখো তাহলে এই জিনিসটা মড অফ এফ এক্স, হ্যাঁ এক্সটা যদি এম এ থাকে তাহলে মড অফ এফ এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু, এটা মানে মড অফ এফ এক্স, এইটা আবার লেস দেন ইকুয়ালস টু নর্ম অফ এফ ইন্টু নর্ম অফ এক্স। ঠিক, এটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু এম। আচ্ছা এফটা তো তোমার এম থেকে ডিফাইন্ড, স্মল এফটা, তার মানে এখান থেকে আমরা যদি বলি তার নর্ম অফ এফ ইজ লেস অর ইকুয়ালস টু নর্ম অফ এফ। এটা চলে আসলো। তো এইটা আর এটাকে যদি 1 নম্বর বলো, এটাকে যদি 2 নম্বর বলো, তাহলে 1 and 2 implies norm of f is equals to norm of f। তাহলে এইটা আমাদের হান-বানাক থিওরেমের প্রুফ হয়ে গেল। তাহলে লিনিয়ারটাই হচ্ছে মেন, ওটাকে কাজে লাগিয়ে আমরা নন লিনিয়ার স্পেসে কিন্তু সহজেই করতে পারছি। ওকে, আচ্ছা এবার কিছু অ্যাপ্লিকেশন আমাদেরকে জানতে হবে। খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন আছে হান-বানাক থিওরেমের। দেখো 1 নম্বর অ্যাপ্লিকেশন কি, ঠিক আছে, তো আমরা ধরে নিলাম এক্সটা হচ্ছে একটা নর্ম লিনিয়ার স্পেস, আর একটা পয়েন্ট হচ্ছে একটা ভেক্টর হচ্ছে এক্স নট, এক্স এর একটা এলিমেন্ট। তাহলে দেন দেয়ার এক্সিস্টে, তোমাদেরকে আমি বারবার করে বলছি এই যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি এইটা কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে। যে জিনিসগুলো তোমাদের কাছে তো একদমই নতুন, তো বারবার তুমি যদি না দেখো এই জিনিসগুলোকে তাহলে কিন্তু গুলিয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদের যেটুকু দেখা দরকার আমি সেটুকুই কিন্তু পড়াচ্ছি, এর বেশি কিন্তু পড়াচ্ছি না। ঠিক আছে, তো এই জন্য আমি বলছি যে এইটা দেখবে বারবার। তাহলে দেন দেয়ার এক্সিস্ট এ bounded linear functional f such that f of x naught is exactly norm of x naught and norm of f is 1। ওকে, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে গিভেন এ পয়েন্ট তুমি একটা ফাংশনাল পাচ্ছ যার ওই পয়েন্টে ভ্যালুটা হচ্ছে নর্মটা, আর ওই বাউন্ডটা কত 1। ঠিক, তো এই রেজাল্টটা আমরা কিন্তু পাচ্ছি। এর প্রুফ কিন্তু খুবই সহজ, এই করোলারি গুলোর প্রুফ কিন্তু খুব অতটা জটিল নয়। ঠিক আছে, তো সেইটা আমরা যদি প্রুফটা যদি করি তাহলে আগের যে প্রুফটা আমরা করেছিলাম সেটাই এখানে করা যাবে। তাহলে এম আমরা এইভাবে নিতে পারি যে যেটা হচ্ছে এক্স নট দ্বারা ডিফাইন্ড, এটাকে আমরা এইভাবে লিখতে পারি আলফা এক্স নট সাচ দ্যাট আলফা বিলংস টু আর। তাহলে এটা জাস্ট একটা এক ডাইমেনশনাল ভেক্টর স্পেস এমটা, তাহলে এমটা যথারীতি একটা সাবস্পেস হয়ে যাচ্ছে। আচ্ছা, এম এর উপরে আমরা একটা ধরো ফাংশনাল ডিফাইন করতে পারি। আচ্ছা আচ্ছা, এটা এখানে যদি আমরা ক্যাপিটাল এফ লিখি তাহলে বোধহয় আমাদের পরবর্তীকালে সুবিধা হবে।
হ্যাঁ, কারণ আমরা ওই ছোট এম এর উপরে স্মল এফ দেবো, তারপর সেখান থেকে আমরা ক্যাপিটাল এফ এ এক্সটেন্ড করব। তাহলে এইটা, আচ্ছা, তাহলে এফটা আমরা কিভাবে ডিফাইন করছি দেখো। আচ্ছা, এফটা হচ্ছে এম থেকে আর এ, তাহলে এফ অফ আলফা এক্স নট, এখানকার এলিমেন্টগুলোকে আলফা এক্স নট টাইপের, তাহলে এইটাকে আমরা ডিফাইন করছি আলফা ইন্টু নর্ম অফ এক্স নট। ওকে, আলফা ইন্টু নর্ম অফ এক্স নট, এটা আমরা ডিফাইন করলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, দিস এফ ইজ লিনিয়ার ফাংশনাল, এফ ইজ লিনিয়ার ফাংশনাল অ্যান্ড নর্ম অফ এফ কত, নর্ম অফ এফ কত, এটা ডিফাইন দেখতে হবে। তাহলে দেখো, আমরা যদি দেখি প্রত্যেকটা ওয়াই, ওয়াই মানে এখানে আলফা এক্স নট, এটার ভ্যালু হচ্ছে কত, এফ অফ আলফা এক্স নট, হুইচ ইজ আলফা mod into norm of x নট। ওকে, আমাকে এখানে কিন্তু ওয়াইটাকে লাগতে হবে, এটা মানেই হচ্ছে নর্ম অফ আলফা এক্স নট, হুইচ ইজ নর্ম অফ ওয়াই, সরি ওয়াই জিরো নয়, ওয়াই। তার মানে এখান থেকে আমরা তাহলে কি পেলাম, যে নর্ম অফ এফ ওয়াই ইজ নর্ম অফ ওয়াই। এখান থেকে পরিষ্কার যে নর্ম অফ এফ ইজ 1, ঠিক? আচ্ছা, এবার তাহলে পরের যে হানবানাক থিওরেম সেটা কি বলছে, যে তাহলে একটা এক্সটেনশন পাবো ক্যাপিটাল এফ, যেটা যেটা একটা লিনিয়ার ফাংশনাল হবে, সেটা এক্স থেকে আর এ ডিফাইন্ড হবে। হ্যাঁ, এক্স থেকে আর এ ডিফাইন্ড হবে, আর ওর নর্মটা এফ এর নর্মের সঙ্গে সমান হবে। এফ এর নর্মটা যেহেতু 1, তাহলে ক্যাপিটাল এফ এর নর্ম হয়ে যাবে 1। সো দেয়ার এক্সিস্ট এ এফ এক্স টু আর linear and norm of f is norm of small f which is 1। আর এটা যেহেতু এক্সটেনশন, তাহলে এইটা এক্স নটে এটার ভ্যালু হয়ে যাবে এফ অফ এক্স নট, আর এটাই আমরা ডিফাইন করেছিলাম এফ অফ এক্স নট। তাহলে কত, আলফাটা এখানে 1, তাহলে এটা হয়ে যাবে 1 ইন্টু এক্স নর্ম এক্স, তাহলে এটা হয়ে যাচ্ছে নর্ম অফ এক্স নট। তা দেখো, আমরা যেটা চেয়েছিলাম ঠিক পেয়ে গেলাম। আমরা যেটা চেয়েছিলাম যে দেয়ার এক্সিস্ট এ লিনিয়ার ফাংশনাল ক্যাপিটাল এফ সাচ দ্যাট এক্স নটে ভ্যালুটা হবে নর্ম এক্স নট আর নর্মটা হয়ে যাবে 1। তাহলে এটা একদম খুব সহজ প্রুফ হয়ে গেল। ঠিক আছে, তারপরে অ্যাপ্লিকেশন 2। আচ্ছা, for every x belongs to x, norm of x can be written as norm of x can be written as, তাহলে norm x এর আমরা একটা ফর্মুলা পাচ্ছি কি থেকে, such that এটা আর f belongs to x star। ওকে, এটা এইভাবে লেখা যায় অথবা এইভাবে লেখা যায়, f belongs to x star and f not equals to 0 such that supremum of mod fx by norm of f। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু ডিফাইন করতে পারি। ওকে, ক্লিয়ার? এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ না করলে ব্যাপারটা বোঝা যাবে না।
ঠিক আছে, তো এই এই অবধি থাক আজকে প্রুফটা, এর প্রুফটা আচ্ছা করিয়ে দিই। দেখো এর প্রুফটা করিয়ে দিই, তারপরে বাকিগুলো আর করাবো না, বাকিগুলো পরের দিন করাবো। আচ্ছা দেখো, প্রথম কথা আমরা যে এক্ষুনি একটা অ্যাপ্লিকেশন করলাম, সেখান থেকে আমরা বলতে পারছি যে দেয়ার এক্সিস্ট এ লিনিয়ার ফাংশনাল এক্স স্টার এ থাকবে such that f of x is equals to norm of x. অবভিয়াসলি এটা আমরা পাচ্ছি। তার মানে এটার মানেটা কি? হ্যাঁ, এটার মানেটা দেখো। আচ্ছা এই সুপ্রিমামটা কথাটা কি? এই যে সুপ্রিমামটা দেখছো, অ্যান্ড নর্ম অফ এফ ইজ 1, এটাও আমরা জানি। তাহলে এই যে সুপ্রিমামটা, তাহলে ভাবো এই যে সুপ্রিমামটা ডিভাইডেড বাই of f, so f belongs to x star minus 0, ঠিক? এই যে সুপ্রিমামটা, তাহলে এইটা একটা পার্টিকুলার ভ্যালু, এইটা হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু। তাহলে এই পার্টিকুলারের জন্য এই যে ভ্যালুটা মড এফ এক্স বাই নর্ম অফ 1, নর্ম অফ এফ তো 1, তাহলে এইটা জাস্ট নর্ম অফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা নর্ম অফ এক্স এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা একটা পার্টিকুলার ভ্যালু, আর এইটা হচ্ছে তার সুপ্রিমাম। তবে এটা ডেফিনেটলি নর্ম অফ এক্স এর চেয়ে বড়। তাহলে এইটা হয়ে গেল আমাদের একটা একদিকের ইনইকুয়ালিটি আমরা এখান থেকে আমরা পাচ্ছি। উল্টো দিক থেকে আমরা যদি দেখি, দেখো ফর এনি f belongs to x star we have mod fx is less or equals to norm of f into norm of 1. এটা তো যে কোনো ক্ষেত্রেই ট্রু, যে কোনো লিনিয়ার ম্যাপের ক্ষেত্রে আমরা জানি norm of tx is less than equals to norm of t into norm of x, এটা যে কোনো ক্ষেত্রে সত্যি। আচ্ছা তাহলে norm of fx divided by norm of f is less or equals to norm of x, এটা যে কোনো f এর জন্য সত্যি। তাহলে এর সুপ্রিমাম যদি আমরা নিই, obviously f belongs to x star minus 0, তাহলে এই যে ভ্যালুটা আমরা পাচ্ছি which is less than equals to norm of x, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বরে বলছে নর্ম এক্স এর চেয়ে বড়, 2 নম্বরে বলছে নর্ম এক্স এর চেয়ে ছোট। তাহলে 1 আর 2 ইমপ্লাই করছে নর্ম অফ এক্স ইজ ইকুয়ালস টু সুপ্রিমাম। সরি, এখানে জাস্ট মড দিলেই হবে কারণ এটা লিনিয়ার ফাংশনাল। হ্যাঁ, কিন্তু এইখানে মড আর এইখানে নর্ম। এবং এটা মনে রাখতে হবে যে in particular there is a f belongs to x star minus 0 such that norm of x is exactly equals to fx and norm of f is 1. that is the এই পার্টটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন 1, ঠিক? তাহলে এটা কিন্তু এই যে সুপ্রিমামটা, দিস সুপ্রিমাম ইজ অ্যাটেইনড, দিস ইমপ্লাইজ দিস সুপ্রিমাম ইজ অ্যাটেইনড, দিস সুপ্রিমাম ইজ অ্যাটেইনড, মানে এটাকে তুমি ম্যাক্সিমামও বলতে পারো। হ্যাঁ, তার মানে সুপ্রিমাম ক্যান বি রিটেন এজ ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম জাস্ট বুঝে যাবে যে হ্যাঁ সুপ্রিমামটাকে ম্যাক্সিমামও লেখা যাবে। ঠিক আছে, তো ঠিক আছে আজকে তাহলে এই অবধি থাক। এর পরের দিন আমরা ওই ওই যে এক্সট্রা থিওরেমটা আমরা করাবার চেষ্টা করছিলাম সেটা করব। ওই রেজাল্টটা একটু ভুল আছে বোধহয়, সেটা আমরা কারেক্ট করে আমাকে বলতে হবে, আর বাকিগুলো করিয়ে দেবো। তাহলে এর পরের দিন আমাদের নন লিনিয়ার স্পেসটা কমপ্লিট হয়ে যাবে, আর তারপরে আমরা ইনার প্রোডাক্ট স্পেস করিয়ে দেবো। ওকে।